নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সংবিধান আমাদের দেশের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আমাদের সংবিধান নিশ্চিত করে ব্যক্তি এবং সমষ্টির আত্মসম্মান। সমস্ত নাগরিকদের তাদের আচরণে আত্মস্থ করতে হবে সংবিধানের আদর্শগুলিকে। মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে নিজের ভাষণে এমনটাই উল্লেখ করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরাতন সংসদের সেন্ট্রাল হলে। অনুষ্ঠানের থিম ছিল আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধান দেশের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আমরা আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী। আমাদের সংবিধান নিশ্চিত করে ব্যক্তি এবং সমষ্টির আত্মসম্মান। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থার কথা লিপিবদ্ধ করেছেন আমাদের সংবিধান রচয়িতারা। অনুষ্ঠানে নিজের ভাষণে এদিন একথাই উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। कार्यपालिका, विधायिका और न्यायपालिका के साथ साथ सभी देशवासियों की सक्रिय भागीदारी से हमारे संवैधानिक आदर्शों को शक्ति मिलती है। हमारे संविधान में प्रत्येक नागरिक के मूल कर्तव्यों का स्पष्ट उल्लेख किया गया है। भारत की एकता और अखंडता की रक्षा करना, समाज में समरसता की भावना का निर्माण करना, महिलाओं के सम्मान को सुनिश्चित करना, पर्यावरण की रक्षा करना, वैज्ञानिक दृष्टिकोण को अपनाना, सार्वजनिक संपत्ति की सुरक्षा करना तथा राष्ट्र को उपलब्धियों की नई ऊंचाई तक ले जाना नागरिकों के मूल कर्तव्यों में शामिल है। हमारा संविधान एक जीवंत और प्रगतिशील दस्तावेज है। बदलते समय की मांग के अनुसार नए विचारों को अपनाने की व्यवस्था हमारे दूरदर्शी संविधान निर्माताओं ने बनाए थे। हमने संविधान के माध्यम से सामाजिक न्याय और समावेशी विकास के अनेक बड़े लक्ष्यों को प्राप्त किया है। नई सोच के साथ हम भारत को विश्व समुदाय में नई पहचान दिला रहे हैं। हमारे संविधान निर्माताओं ने भारत को अंतर्राष्ट्रीय शांति और सुरक्षा को मजबूत बनाने में महत्वपूर्ण भूमिका निभाने का निर्देश दिया है। आज एक अग्रणी अर्थव्यवस्था होने के साथ साथ हमारा देश विश्व बंधु के रूप में ये भूमिका बेखूबी निभा रहे हैं। সংস্কৃত ও মৈথিলিতে সংবিধানের অনুলিপিও জারি করা হয়েছে এদিনের অনুষ্ঠানে। উল্লেখ করা যেতে পারে ৭৫ বছর আগে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান গ্রহণ করে গণপরিষদ। তাই ২৬ নভেম্বর দিনটি প্রতি বছর সংবিধান দিবস হিসেবে পালন করা হবে বলে ১৯ নভেম্বর ২০১৫ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একই মঞ্চে একসঙ্গে বসতে দেখা গেছে সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ৭৫তম সংবিধান দিবস উপলক্ষে দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় মৌলিক কর্তব্য পালনে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। ভারতের সংবিধানকে রূপদানকারী স্বপ্নদর্শীদের সম্মান জানাই এবং এর মূল্যবোধকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করছি বলেও সংবিধান দিবসের হীরক জয়ন্তী উপলক্ষে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার র্যালি সংগঠিত হল শহর আগরতলায়। র্যালির নেতৃত্ব দেন অর্থ দপ্তরের মন্ত্রী রণজিৎ সিংহ রায়। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই র্যালি উমাকান্ত মাঠ থেকে শুরু হয়ে শেষ হয় অজন্ত প্যালেসের সামনে। পরিশেষে সেখানে পাঠ করা হয় সংবিধানের প্রস্তাবনা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করেছি আমাদের দেশের শাসন প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করা এবং আমাদের নিজস্ব বাক স্বাধীনতাকে রক্ষা করা এবং সর্বোপরি আমাদের এই সমস্ত মানুষের জন্য সার্বিকভাবে যে অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রাখা এবং ন্যায় বিচার, এটার উপর মূলত শুরু হয়েছিল। তার পরবর্তী সময় বিভিন্ন রকম আমাদের এই শুরু। তো আজকের এইটার সঙ্গে আমরা দেশকে জানতে হবে, দেশের যারা স্বাধীন করেছে, যাদের জীবনদান করেছে এবং তাদের প্রতি সম্মান, কিন্তু সংবিধানকে সম্মান জানানোর প্রতি।
পুরাতন রাজবাড়ী পরিসরে 5 তারা হোটেল গড়ে তোলার জন্য তাজ গ্রুপের হাতে এই স্থান তুলে দেওয়ার রাজ্য সরকারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতিবাদ জানালো তেপরামাথার ছাত্র সংগঠন টিএসএফ। এদিন পুরাতন রাজবাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে টিএসএফ। ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। আগরতলার পুরাতন রাজবাড়িটিকে তাজ হোটেলের কাছে দিয়ে দিলে ধ্বংস হয়ে যাবে ত্রিপুরার রাজন্য আমলের স্মৃতি। তারপরও এ ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার বলে অভিযোগ করলো টিএসএফ এর সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া। हम लोग को ये इन्फॉर्मेशन मिला है and we got to know the culture and museum has been handed over to the Taj Group to establish a hotel. ये सिर्फ हम लोग यही चाहते हैं कि we want development in the state. हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन जो त्रिपुरा का हिस्ट्री को डेमोलिश कर त्रिपुरा की कल्चर हिस्ट्री को वेनिश कर हम लोग डेवलपमेंट नहीं चाहते। हम लोग गवर्नमेंट को यही क्लियर मैसेज देना चाहते हैं कि यू कैन मेक डेवलपमेंट इन द स्टेट, वी आर नॉट अगेंस्ट इट। गिव देम ए प्लेस लाइक पोलो टावर इन अनदर प्लेस। लेकिन क्यों जो राजा उसका महल को बना के गया हिस्ट्री को डिस्ट्रॉय करके 50-50 करके डेवलपमेंट करने जा रहा है। वी वांट टू अपील द पब्लिक, आप लोग ये जानना जरूरी है जो हिस्ट्री है आप लोग देखते हैं बाहर में भी। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বেজিমারা মধ্যপাড়া 2 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মঙ্গলবার তালা ঝুলিয়ে দিলেন জায়গার মালিক শফিকুল রহমান। পূর্বের শর্ত অনুযায়ী তার পুত্রবধূ যতক্ষণ না পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগানো থাকবে বলে জানান শফিকুল রহমান। জানা যায় 1991 সাল থেকে শফিকুল রহমানের পৈতৃক ভিটেতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা চলছে। এত বছর তাদের পরিবারে কোনো যোগ্য প্রার্থী না থাকায় বহিরাগত দিদিমণি দিয়ে স্কুলে পড়াশোনা চালানো হচ্ছিল। কিন্তু বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি পদ শূন্য থাকায় তার পুত্রবধূ যোগ্যতা অনুযায়ী কেন্দ্রের দিদিমণির চাকরির জন্য ইন্টারভিউ দেন। পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী শফিকুল রহমানের পুত্রবধূ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির পদে নিয়োগ পাওয়ার কথা, কিন্তু তিনি খবর নিয়ে জানতে পেরেছেন এই কেন্দ্রের দিদিমণি হিসেবে অন্য আরেকজনকে নিয়োগ করা হবে, তাই তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে শফিকুল রহমানের শারীরিকভাবে অসুস্থ থাকায় ও পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় পরিবার পরিচালনার জন্য তার পুত্রবধূকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণির চাকরি যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ইন্টারভিউ দিয়েছে, তারপরে এখানে 6 জন ইন্টারভিউ দিয়েছি। 6 জনের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত আমার ছেলে লোক। এখন আমি কিছুদিন আগে ভালোভাবে খোঁজখবর লইছি। গতকালকেও আমি ব্লকে অফিসে গেছি। যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আসছে না, অন্য আরেকজনের নাম আসছে। এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না, যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে। আর ত্রিপুরা সরকার কাছে আমার দাবি, আমি গরিব মানুষ, আমার শ্বাসকষ্ট, আমার পরিবার চলে না, যাতে আমাদের জন্য ব্যবস্থা করে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।